এই দেশটা তো আমাকে সবকিছু দিয়েছে। এই দেশে আমি ভালো শিক্ষা পেয়েছি, এই দেশে আমি একটা ভালো জীবনযাপন করেছি। সো আই হ্যাভ টু গিভ সামথিং ব্যাক। 91 সালেও আমাদের একটা গণতান্ত্রিক ট্রানজিশন হয়েছে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই ট্রানজিশনটা আমাদের এই সংঘাতের জায়গাটাকে আসলে বন্ধ করতে পারিনি। ফরহাদ মাহমুদানি ক্যাম্পেইনটা ইজ সামথিং দ্যাট অলসো সবাই যার থেকে আমরা শিখতে পারি ফর দ্য ফিউচার। সোশ্যাল মিডিয়াতে দেয়ার ইজ আ পপুলিজমের একটা স্রোত থাকবেই, হ্যাঁ, সেটাতে আমাদের গা ভাসালে চলবে। অনেকেই বলেন যে বিএনপির সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা ভয়াবহ লেভেলের উইক। আমরা যে সংস্কার যেগুলো করলাম এখন পর্যন্ত, আপনার মনে হয় যে এই যে লুপহোলগুলো আছে সেগুলোর আমরা কি আটকাতে পেরেছি? তো ইউথকে এঙ্গেজ রাখতে হলে ইউ হ্যাভ টু কিপ লিসনিং। বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা আছে, কিছু হার্ড ডিসিশনস নিতেই হবে। অনেক একটা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করে যে 100% ঐক্যমত হতে হবে। কোনো সমাজে কিন্তু 100% ঐক্যমত হয় না। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফাইন লাইনের নতুন পর্বে। ফাইন লাইনের বিভিন্ন পর্বে, এর আগের পর্বগুলোতেও আমরা আলাপ আলোচনা করেছি বাংলাদেশের রাজনীতি নিয়ে, আমরা আলোচনা করেছি পররাষ্ট্রনীতি নিয়ে, বাংলাদেশের সম্ভাবনা, চ্যালেঞ্জ, এগুলোকে কিভাবে মোকাবেলা করা যায় সেই জিনিসপত্রগুলো নিয়ে আমরা বিভিন্ন জনকে আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের মতামত জানতে চেয়েছি। সাথে আছি আমি আসিফ শাহান। আজকের এই পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য। আপনাকে স্বাগতম আমাদের ফাইন লাইনের। আপনাদেরকে ধন্যবাদ আমন্ত্রণ করার জন্য। আমরা আজকে যেহেতু আপনাকে পেয়েছি, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, মূলত রাজনৈতিক বিষয়গুলো নিয়ে এবং একই সাথে রাজনীতির সমস্যা, সম্ভাবনা এবং জুলাই পরবর্তী সময়ে আমরা যে একটা নতুন সম্ভাবনার কথা বলছি সেই জায়গাগুলো থেকেই হচ্ছে গিয়ে আমরা বাংলাদেশের বর্তমান অবস্থাগুলো নিয়ে কথাবার্তা বলবার চেষ্টা করব। আমি জানি যে আপনি একটা রাজনৈতিক পরিবার থেকেই এসেছেন, তারপরে যদি একটু ব্যক্তিগত জায়গা থেকেই শুরু করি, যে রাজনীতিতে আপনার অংশগ্রহণ করবার ইচ্ছাটা কেন হলো বা কিভাবে রাজনীতিতে আসলেন? ভেরি ইন্টারেস্টিং। আমি 2004-এ গ্র্যাজুয়েশন করে দেশে ফেরত আসি। তখন মূলত এসে ব্যবসায় জড়িত হয়ে যাই এবং ব্যবসার মধ্যেই ছিলাম অ্যারাউন্ড টিল 2011। এবং 2011-এর পর থেকে আমি দেখলাম যে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা চেঞ্জ আসছে বিভিন্নভাবে। তখন আমি চিন্তা করলাম আমার লেখা শুরু করা উচিত। আমি এর আগে খুব বেশি লেখালেখি করতাম না। এরপর আমি লেখালেখি শুরু করলাম রাজনৈতিক বিষয় নিয়েই না, রাজনৈতিক বিষয় নিয়ে। তখন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে লেখালেখি শুরু করলাম। তখন আপনি যদি চেক করেন দেখবেন না, আমি নিউ এজের রেগুলার কলাম লিখতাম, বিডি নিউজে লিখতাম, ঢাকা ট্রিবিউনে লিখতাম, অন্যান্য ইংরেজি পেপারগুলোতে লিখতাম। তো লেখালেখি করতাম। তখন বিভিন্ন বিষয় বসে আসতো তখন। তারপর আস্তে আস্তে দেখবেন যে গ্র্যাজুয়ালি আমি দেখবেন যে 2011-12 পর থেকে রাজনৈতিক যে স্পেসটা সংকুচিত হয়ে আসে। ওগুলো নিয়ে লেখালেখি শুরু করতাম। তারপরে ধরেন বিভিন্ন ইস্যুতে, ইভেন ট্রেড অ্যান্ড ইকোনমি নিয়ে কিছু লেখালেখি করতাম, বাট বেসিক্যালি কন্টেম্পোরারি পলিটিক্যাল ইস্যুস। এবং ওই রাজনৈতিক স্পেসটাকে যে জিরো হয়ে যাচ্ছে এটাকে চ্যালেঞ্জ করে প্রচুর লেখা ছিল। সো 2014 নির্বাচনের আগে আমার একটা লেখা গেল হচ্ছে আপনার নিউ এজে, 14 ঠিক নির্বাচন আগে। এবং লেখাটা হেডি ছিল অ্যান ওপেন লেটার টু আ বাডিং অটোক্র্যাট। আচ্ছা, ওকে। এবং আপনি রিয়েলাইজ করতে পারছেন যে আমরা একটা ট্রানজিশন আসলে করে ফেলতেছি। বেসিক্যালি ভোটারবিহীন নির্বাচন হবে, জনগণকে বাইরে রেখে নির্বাচন হবে, হ্যাঁ, বিনা ভোটে নির্বাচন হবে। 153টা আসনে বোধ হয় কোনো প্রার্থী ছিল না, কলঙ্কজনক। তো এটার আগে আমার এই লেখাটা লেখা, এবং অবভিয়াসলি এটা তখনকার অথরিটি ভালোভাবে নেয়নি। এটা নিয়ে কিছু সমস্যা পোহাতে হয়েছিল, নিউ এজকে কিছু ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল। যাই হোক, তখন থেকে আমার একটা রিয়েলাইজেশন আসলো যে আমার হয়তো রাজনীতিতে আসা উচিত, কারণ এই ব্যবস্থাটা চলতে পারে না। সো আপনি জানেন, আপনি নিজে বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা রাজনীতিবিদ, আমার দাদাও রাজনীতিবিদ ছিলেন। তখন আমি একটা কাজ করতাম কি, তখন আমার নির্বাচনী এলাকা যেতাম চট্টগ্রামে, ওখানে কাজ করতাম। ওখানে গিয়ে বেসিক্যালি রুট লেভেলে আমাদের নেতাকর্মী যাদের সাথে কথাবার্তা বলতাম, আলাপ প্রচুর আদান প্রদান হতো, কথাবার্তা, তার সমস্যাগুলো বোঝার চেষ্টা করতাম। তখন সবাই মোটামুটি মামলায় জর্জরিত, কেউ ঘরে থাকতে পারছেন না, মানে বেসিক্যালি মামলা, হামলা, অল সর্টস অফ হ্যারাসমেন্ট। তখন আমার মাথায় একটা বোধোদয় হলো যে বেসিক্যালি এভাবে তো চলতে পারে না একটা রাষ্ট্র। হ্যাঁ, এরকম একটা অ্যান্ড বাই দ্যাট টাইম ইট ওয়াজ ক্লিয়ার যে উই আর হেডিং টুয়ার্ডস অ্যান অথরিটেরিয়ান রিজিম। হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার, অ্যান্ড থিংস ওয়ার গেটিং ইভেন ওয়ার্স।
তখন রাজনৈতিক স্পেস আরও সংকুচিত, 2014 পরে আরও সংকুচিত হওয়া শুরু হলো। তো তখন আমি মনে করলাম না, আমার এখানে আই শুড গেট ইনভলভড। তো তখন আমি যেটা করতাম, এলাকায় যেতাম, নেতা কর্মীর সাথে সংযোগটা স্থাপন করার পরে সম্পৃক্ত থাকতাম, রেগুলার এলাকায় যেতাম, তাদের মামলাগুলো পরিচালনার বিষয় ছিল, হাজার হাজার মামলা, তো আমরা সবাই জানি, পত্রপত্রিকা ইটস ক্লিয়ার, এবং এলাকার দেখাশোনা এবং দলের কাজগুলো সংগঠিত করা। এবং তখন তো আমরা যেটা হচ্ছে, তখন অলরেডি আমাদেরকে মার্জিনালাইজ করা হচ্ছে, আমরা প্রোগ্রাম করতে পারতাম না, তখন ছোটো ছোটো কিছু কিছু প্রোগ্রাম করে 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 দলের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখা, তারপর কিছু ধরেন প্রোগ্রাম হাতে নেওয়া, তাদের সাথে রেগুলার কমিউনিকেট করা, মোটিভেটেড রাখা, এবং এলাকার মানুষের সাথেও সংযোগ স্থাপন করে কিছু কিছু কাজ এলাকার মানুষের সাথেও করা, যদিও খুব ডিফিকাল্ট ছিল ওই সময়। তো এভাবে গ্র্যাজুয়ালি কিন্তু অনেকটা নিজের অজান্তেই কিন্তু রাজনীতিতে চলে আসে। হ্যাঁ, আর যখন আমি মোটামুটি অফিসিয়ালি বলবো না, মানে একটু ইচ্ছাটা পোষণ করলাম আমার বাবার কাছে, আমি রাজনীতিতে আসতে চাই, উনি কিন্তু আসতে চাই। হাউ ডিড ইউ রিঅ্যাক্ট? উনি কিন্তু তখন বলছেন যে লিসেন, তুমি এখন যে এনভায়রনমেন্ট ইজ ভেরি অনেক প্রতিকূল, তো তুমি ডিসিশনটা বুঝে শুনে নিচ্ছ তো? আমি বুঝে শুনে নিচ্ছি, অ্যান্ড দিস ইজ এ রেসপন্সিবিলিটি দ্যাট উই হ্যাভ, বিকজ আমার মাথায় একটা জিনিস কাজ করতে কি, ধরেন এই দেশটা তো আমাকে সব কিছু দিয়েছে, এই দেশে আমি ভালো শিক্ষা পেয়েছি, এই দেশে আমি একটা ভালো জীবনযাপন করেছি, সব কিছু পেয়েছি, সো আই হ্যাভ টু গিভ সামথিং ব্যাক। আমার মতো সবাই প্রিভিলেজ না। সো উনি তখন আমাকে বললেন যে রাজনীতি করতে চাইলে তাহলে একটা কাজ করো, তুমি তৃণমূল থেকে উঠে আসতে হবে, গ্রাসরুটস থেকে। তো সেভাবেই আসলে ইনভলভ হয়ে যাওয়া, হ্যাঁ, অনেকটা নিজে অজান্তেই। তারপর ওনাকে যখন বললাম যে না, এখন আমি যেহেতু সময় দিচ্ছি, আমি রাজনীতি করতে চাই, তখন বলছি ঠিক আছে, তৃণমূল থেকে উঠে আসতে হবে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে, মানে বেসিক্যালি প্রেক্ষাপটের কারণে, ওই সময় সিচুয়েশনের কারণে গ্র্যাজুয়ালি পলিটিক্সে চলে আসা, তারপরেই এভাবেই কাজ শুরু। আর এর আগে আমি বেসিক্যালি যেটা করতাম, যে পলিসি লেভেলে কিছু কাজ করতাম, দলের সহযোগিতা করতাম, এখনও করি, সেইটাই। সো এখনো কি মূলত পলিসি লেভেলেই আপনি ফোকাস করছেন না? আমি তো আপনার নির্বাচন এলাকাতেও কাজ করি, এখানে পলিসি লেভেলেও দলকে সহযোগিতা করার চেষ্টা করি, আমার যেই ক্যাপাসিটি আছে আমার পক্ষ থেকে যতদূর করতে পারি ততদূর করি, এবং এভাবেই চলছে আর কি। সো দিস ইজ বেসিক্যালি দ্য ব্যাক স্টোরি আমার পলিটিক্সে আসার। সো প্ল্যান কিছু ছিল না অ্যাকচুয়ালি, মোর অর লেস ইট ওয়াজ আনপ্ল্যান্ড, এবং অনেকটা নিজের অজান্তেই, মানে একটা অ্যাসপিরেশন যেটা আপনি বললেন যে টু গিভ সামথিং ব্যাক, মানে এই দেশের সাথে সেটাকে সেই জায়গা থেকে। একটু যদি এখন আমরা জুলাই নিয়ে যদি একটু কথা বলি, যে আমরা যখন জুলাই নিয়ে পলিটিক্যাল সায়েন্সের কথা বলি, আমরা এটাকে একটা রাপচার হিসেবে দেখাই, যে এমন একটা ব্রেক, যে ব্রেকটা একটা হয়তো নতুন পাথওয়ে তৈরি করতে পারে, এবং ইটস নট অনলি অ্যাবাউট রেজিম চেঞ্জ, ইটস কাইন্ড অফ মানে এটা একটা নতুন সম্ভাবনা, অ্যাসপিরেশন। তো আমার আপনার কাছে জানার ইচ্ছা যে বোথ একজন রাজনীতিবিদ হিসেবে এবং একই সাথে হচ্ছে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের একজন অংশীদার হিসেবেও, এই যে জুলাইয়ের যে আমরা যেটাকে রাপচার বলতেছি, একটা নতুন অ্যাসপিরেশনও যদি বলি, যে অ্যাসপিরেশনটা হচ্ছে, এটাকে আপনি আসলে কীভাবে দেখেন, যে এর প্রেক্ষিতে আমরা আসলে কী ধরনের রাজনীতি বা কী ধরনের রাষ্ট্র কাঠামোও যদি বলি, কী ধরনের অর্থনীতি, মানে আমাদের অ্যাসপিরেশনটা আসলে কী দেখেন আপনি জুলাইয়ের পরবর্তী প্রেক্ষাপটে? 5 আগস্টের পরে কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার, বাংলাদেশের মানুষের মনোজগতে কিন্তু একটা চেঞ্জ এসেছে, হ্যাঁ, অ্যান্ড রাজনীতির গুণগত পরিবর্তন মানুষ চাচ্ছে কিন্তু। সো এইখানে আই থিঙ্ক মেরিট বেস পলিসি, এইটার একটু আপনি যদি আমাকে একটু মানে হেল্প করেন, এই যে গুণগত পরিবর্তন, এইটা বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, আমরা কি ধরনের গুণগত পরিবর্তন আসলে মানে আপনার মনে হয় যে মানুষজন চাচ্ছে? মেরিট বেস পলিটিক্স, নলেজ বেস পলিটিক্স, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার পলিটিক্স অফ গ্রাসরুটস, আন্ডারস্ট্যান্ডিং গ্রাসরুটস। দেখেন, যেহেতু আমি পলিসি নিয়ে কাজ করি, যেটা হয় কি, আপনি যখন পলিসি করবেন, আপনার কিন্তু প্রতিটি শ্রেণী পেশার মানুষের সাথে সংযুক্ত হতে হবে, তাদের প্রবলেমগুলো শুনতে হবে, কনসালটেশনস করতে হবে, ওটার ভিত্তিতে আপনার পলিসি করতে হবে। সো তো তৃণমূলের যে আপনার যে ওপিনিয়ন, তৃণমূলের যে চিন্তাভাবনা, এটাকে আপনার দাম দিতে হবে, এটাকে মূল্য দিতে হবে, এবং ইট মুভস আপ গ্র্যাজুয়ালি। সো আই থিঙ্ক এই কিছু চেঞ্জেস কিন্তু আমরা দেখছি, হ্যাঁ, একটা জিনিস আছে। আর একটা জিনিস থেকে এখন একটা কিন্তু উন্মুক্ত একটা পরিবেশ আছে। আমি বলবো না আমরা এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত গেছি, গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে যাব, ডেমোক্রেটিক অর্ডার রিস্টোর হবে, ডেমোক্রেটিক প্রসেসটা হবে। এই উন্মুক্ত পরিবেশ কিন্তু দেখেন, আমরা সকলের কথা কিন্তু আমরা বলছি, উই আর অল লিসনিং টু ইচ আদার, টকিং টু ইচ আদার, আমরা স্টেক হোল্ডার কনসালটেশন করছি, বিভিন্ন গ্রুপের সাথে আলাপ হচ্ছে, কথা হচ্ছে, মানুষের মতামত নিচ্ছি। এই কালচারটাই জরুরি, হ্যাঁ। আই থিঙ্ক দিস ইজ হোয়াট ইজ ভেরি পজিটিভ সাইন। এবং পলিটিক্সের টলারেন্সটা আসা, হ্যাঁ, সংঘাতের যে রাজনীতি সরে আসা,
টলারেন্সের পলিটিক্সটা, একে অপরকে স্পেস দেওয়ার পলিটিক্সটা। আরেকটা বিষয় হলো কি যেটা আমি খুবই এনকারেজিং মনে করি এবং ভবিষ্যতে এটা আমরা আশা করি উইল বি সাস্টেইনেবল, হচ্ছে কি যদিও অনেকে একটা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করে যে 100% ঐক্যমত হতে হবে, কোনো সমাজে কিন্তু 100% ঐক্যমত হয় না। হ্যাঁ, আপনার প্রতিটি একটা সুন্দর অথবা অগ্রগামী সমাজে আপনার কিন্তু আপনার মতের পার্থক্য থাকবে। দেখার বিষয় আমরা মতের পার্থক্যকে সম্মান করছি নাকি এবং তাদেরকে স্পেস দিচ্ছি নাকি। সো আমরা একেবারে মতের পার্থক্য সম্মান করতে হবে। সো আমরা যদি মতের পার্থক্য আবার বিভাজন বলা শুরু করি, দেন বিকামস এ প্রবলেম। সো এই ট্রেন্ডটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং আমার মনে হয় দেখেন 15 বছর মানুষ কথা বলার সুযোগ পায়নি আওয়ামী লীগ আমলে। সো মত প্রকাশের স্বাধীনতা বলতে জিরো, পলিটিক্যাল স্পেস ওয়াজ জিরো। এটা নিয়েও আমার একটা লেখা ছিল স্পেস ইজ জিরো, যেটা 2015-16 সালে সম্ভবত লেখা। এই লেখাটাও কিন্তু অথরিটি ভালোভাবে নেয়নি। হ্যাঁ, সো আমরা যেহেতু দেখে এসছি অ্যান্ড এই চেঞ্জটা আসা দরকার। হ্যাঁ, মতের পার্থক্য থাকবে, অ্যাট দ্য সেম টাইম আমার একে অপরের মতের প্রতি সম্মান থাকবে এবং আমরা মতের সম্মান একে অপরের কথা শুনবো, মতের আদান প্রদানও হবে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য চেঞ্জ দ্যাট পিপল ওয়ান্ট টু সি। রাইট। আমি যদি আপনার কথা ঠিকমতো বুঝে থাকি তাহলে যে অ্যাসপিরেশনের বা আকাঙ্ক্ষার জায়গা, সেখানে টলারেন্সের একটা জায়গা আছে, ওপেন স্পেসে আমরা যেভাবে কথা বলতে পারছি সেটার একটা ব্যাপার আছে। এখন একটা যেটা, এবং আপনি যেটা বললেন যে আমরা কনফ্রন্টেশন থেকে বের হয়ে এসে অ্যাটলিস্ট বিভাজনের জায়গায় যেন না চলে যায়। এখন একটা যেটা সমস্যা অনেকেই বলে থাকেন যে ধরেন 91 সালেও আমাদের একটা গণতান্ত্রিক ট্রানজিশন হয়েছে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই ট্রানজিশনটা আমাদের এই সংঘাতের জায়গাটাকে আসলে বন্ধ করতে পারেনি, বা সংঘাতমূলক কোনো পলিটিক্যাল কনফ্রন্টেশন যে পার্টিকুলার মধ্যে বন্ধ হবে সেরকম কোনো জায়গায় আমরা যেতে পারিনি আনফর্চুনেটলি, যেটি আস্তে আস্তে বেড়ে বেড়ে এই একটা পর্যায়ে এসেছে। সো এই এবং একটা কনসার্ন যেটা আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্পেস আমরা দেখছি, কিন্তু এটা কি আসলে সাস্টেনেবল? নতুন যে দলই ক্ষমতায় আসুক তারা কি এটাকে সম্মান জানাবে? তারা কি আবার এটাকে বন্ধ করে রাখার চেষ্টা করবে কিনা, সেটার জন্য যথেষ্ট পরিমাণ প্রক্রিয়াগত পরিবর্তন আমরা আনতে পেরেছি কিনা, আপনার কি মনে হয়? দেখেন, আপনার প্রথম রাজনৈতিক দল হিসেবে আমি যদি রাজনীতি করি, আমার ফার্স্ট জিনিসটা কি, মানুষের আকাঙ্ক্ষাকে বুঝতে হবে। এটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে না। সো এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এবং যেটা আমরা বলছি জনগণের যে এখন আকাঙ্ক্ষা, জনগণ যে পরিবর্তনটা চায় সেটাকে যেন ধারণ করতে না পারি তাহলে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে সকলকেই। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। আর আপনার যে ডেমোক্রেসির কথা বলছেন, ডেমোক্রেসি ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, প্র্যাকটিসিংয়ের মাধ্যমে কিন্তু এই যে ডিসরাপশনটা যেটা শুরু হলো 2000 এই লাস্ট 3টা নির্বাচনে, এটা কিন্তু আমাদের অনেক পিছিয়ে দিয়েছে। কারণ যখন আপনি প্র্যাকটিসের মধ্যে থাকবেন, আপনার পলিটিক্যাল স্পেস দেওয়া, এটা গ্র্যাজুয়ালি কিন্তু আমরা কিন্তু মোটামুটি নতুন দেশ, 50 odd years বাংলাদেশের। হ্যাঁ, এখানে অনেক কিছু গ্র্যাজুয়ালি হবে, আশা করি আমরা দেখব। কিন্তু 15 বছর যেটা হয়েছে আওয়ামী লীগ আমলে, এটা কিন্তু আমাদেরকে অনেক বছর পিছিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং এই পলিটিক্যাল স্পেসটা জিরো হয়ে যাওয়ার কারণে কোয়ালিটেটিভ চেঞ্জেসগুলো আর আমরা দেখতে পারি না। অ্যাবসলিউটলি, আপনার এই পয়েন্টের সাথে কমপ্লিটলি এগ্রি করি। যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা ইনশাআল্লাহ আমরা চেঞ্জেস দেখব। রাইট, বাট আমার এখানে যেমন আপনি যেটা বললেন যে আমাদের যে 3টা নির্বাচনের কথা যেটা বললেন, নির্বাচনগুলো না হওয়াটা তো একটা বড় ধরনের ধাক্কা। কিন্তু এই যে ধরেন নির্বাচন যাতে সুষ্ঠুভাবে না হয়, সেইটার জন্য যে ব্যবস্থাগুলো তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে বা রাজনৈতিক, আমি বলি আমাদের সংবিধানেও বলি বা আমাদের পলিটিক্যাল স্ট্রাকচারেও বলি, যেই সুবিধাগুলো ছিল বা যে লুপহোলগুলো ছিল, সেইটা যে সরকারি দলগুলো দলটা আর কি আসলে ব্যবহার করতে পেরে এই জায়গাটা নিয়ে আসছে। কারণ নির্বাচন আমি যে বন্ধ করতে যাব তার জন্য তো আগে আমাকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা অ্যাকসেন্সে তারা সেই প্রক্রিয়া ফলো করেই করেছে। সো আপনার কি মনে হয় আমরা যে সংস্কার যেগুলো করলাম এখন পর্যন্ত, আপনার মনে হয় যে এই যে লুপহোলগুলো আছে সেগুলোর কি আমরা কি আটকাতে পেরেছি, নাকি আরো ভবিষ্যতে আমাদের আরো সংস্কার, তো এইটাই শেষ সংস্কার না? সংস্কার চলমান প্রক্রিয়া, আপনি করে যেতে হবে। যতদিন বাংলাদেশ থাকবে সংস্কার চলবে। এখন পর্যন্ত যা করেছি সেটা সম্বন্ধে আপনার না, দেখেন, ইটস ইভেনচুয়ালি যেটা হবে কি, আমাদের কাজ করে যেতে হবে, আমাদের একে অপরের সাথে কথা বলে যেতে হবে, আমরা যারা রাজনীতি করে স্টেক হোল্ডার কনসালটেশনগুলো করে যেতে হবে। ইটস অনগোয়িং প্রসেস।
যেটা হবে আপনার যে রাষ্ট্র যে কাঠামোগুলোকে 15 বছর ধ্বংস করে ফেলা হয়েছে সেটাকে আপনি রিবিল করতে হবে, সেটা আপনি একদিন আর করতে পারবেন না। ওই ক্ষেত্রে কিছু কিছু পলিটিক্যাল কনসেনসাস দরকার এবং অনেক ক্ষেত্রে কনসেনসাস হয়েছে। আগে যেটা বললাম 100% কনসেনসাস তো হবে না, 100% কনসেনসাস হলে তো রাজনৈতিক দলের আর দরকার নাই, সো 100% ঐক্যমত হবে না, বাট ওই যে মতের পার্থক্য থাকবে, বাট ওটা আমরা সম্মান করে আমরা আগাবো, একে অপরের কথা শুনবো। সো আমার মনে হয় এই যে স্ট্রাকচারটাকে ভেঙে ফেলা হয়েছে এগুলোকে আপনার রিবিল্ড করতে হবে। হ্যাঁ, সময় লাগবে, আপনি ওভারনাইট পারবেন না, এটা আপনাকে কাজ করে এবং এটা কিন্তু আপনার পলিটিক্যাল উইলটা থাকতে হবে। আমি মনে করি 5ই আগস্টের পরে এখন বর্তমানে যে প্রেক্ষাপট আছে, আমি মনে করি উই হ্যাভ এ হিউজ অপরচুনিটি, দিস এ হিউজ উইন্ডো অফ অপরচুনিটি, এটা আমাদের কাজে লাগাতে হবে এবং ইনশাআল্লাহ যদি আমরা কাজে লাগাতে পারি উইল সি ডেফিনেট কোয়ালিটিভ চেঞ্জেস ইন আমাদের পলিটিক্যাল কালচার অ্যান্ড ইনস্টিটিউশনগুলোকে গ্র্যাজুয়ালি বিল্ড আপ করা। ইনস্টিটিউশন বিল্ডিং, কারণ বিএনপি খুব সম্ভবত না মানে প্রথম রাজনৈতিক দল যারা সংস্কারের একটা কাঠামো নিয়ে এসেছিল। একটা 27 দফা ছিল, পরে 31 দফা ছিল, এবং সেভাবে হচ্ছে বিএনপির, যদি আমি বলি তার ম্যানিফেস্টোতে হয়তো ভবিষ্যতে থাকবে, বাট তার আইডিয়াতে সংস্কার সবসময় ছিল। এবং টু বি ভেরি অনেস্ট, বিএনপিকে অনেক ক্ষেত্রে আপনি ক্রেডিট দিতে পারেন, কারণ বিএনপি একটা সময় যেটা আমরা বলি যে মাল্টি পার্টি ডেমোক্রেসি ফেরত আনা, সেটা তো বিএনপির ভূমিকা। তারপরে হচ্ছে কি ধরেন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, যেটা খুব সম্ভবত তখনকার বাংলাদেশের বেসিক ইকোনমিক যে স্ট্রাকচার ফাউন্ডেশন, এটাও বিএনপির। এবং যেটা বলছিলাম যে মানে পার্লামেন্ট ডেমোক্রেসি, এটা খুব সম্ভবত বিএনপির টপ লিডারশিপের কিছু কনসার্ন ছিল, তারপরেও বিএনপি সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে এগিয়েছে। সো দুইটা মেজর চেঞ্জের ক্রেডিট বাংলাদেশে অ্যাটলিস্ট ডেমোক্রেটিক ইনস্টিটিউশন বিল্ডিংয়ে এটার ক্রেডিট বিএনপি দাবি করতে পারে। এই কথাটা আমি এই জন্য বললাম যে কারণ আপনাদের 31 দফাতেও মানে এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সংস্কারের একটাতে, উচ্চকক্ষের ব্যাপারটা যেটা বিএনপি অ্যাকসেপ্ট করে, যে বিএনপি মনে করে এখানে প্রক্রিয়াগত একটা পার্থক্য আছে। এখন আমি জাস্ট জানতে চাচ্ছি যে যেহেতু আমরা একটা রেফারেন্ডামে যাব, সো ডু ইউ থিঙ্ক দ্যাট এই সমস্যাটা উচ্চকক্ষের চেহারাটা কীরকম হবে সেটা একটা মোটামুটি সমাধান আমরা পেয়েছি, নাকি এই জিনিসটা আরও আলোচনার ব্যাপারে থাকে? আপনার আলোচনার কখনো শেষ হবে না, আলোচনা কন্টিনিউ করে যেতে হবে। আপনি যত বেশি আলোচনা করবেন, যত বেশি ডিসকাশন হবে, তত বেশি জিনিসটা ফাইন টিউন হবে, আপনি সলিউশনের দিকে যাবেন। 31 দফার কথা যেটা আপনার বলছেন, এটা আমরা 2023 সালে জুলাই মাসে দিয়েছি, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2023 জুলাই মাসে এটাকে উন্মোচন করেন। ইন্টারেস্টিং পার্ট হলো তখন কিন্তু যে প্রতিকূল অবস্থা আমরা ছিলাম, আমরা কিন্তু প্রোগ্রাম নিয়ে মানুষের ঘরে ঘরে যেতে পারিনি। হ্যাঁ, এবং 31 দফার একটা বিশাল পার্ট হচ্ছে 31 দফা আমরা কিন্তু বলছি না যে এটাই ফাইনাল, ইটস এ ওয়ার্ক ইন প্রগ্রেস। আমরা কিন্তু মানুষের সাথে রেগুলার কনসালটেশন করছি যে 31 দফাটা আমরা সমৃদ্ধ কীভাবে করতে পারি। বিভিন্ন সেক্টরের সাথে কথা বলি, আমরা বিভিন্ন ব্যাপারে আলাপ, এবং আমরা ডিফারেন্ট পলিসি লেভেলে যখন আলাপ আলোচনা আমাদের ইটস অনগোয়িং প্রসেস। সো 31 দফাটাও কিন্তু এমন না যে এখানে সংযোজনের বিজনের সুযোগ আছে, এবং আমরা কথাবার্তা বলছি কাজেই, বাট ওই যে প্রসেসটা শুরু হলো, হ্যাঁ, সো অ্যান্ড 2023 সালে, হ্যাঁ, এখন কিন্তু আমরা ধরুন বিভিন্ন বিষয়ে আলাপ হচ্ছে এবং আলাপ অলওয়েজ চলবে। আমরা যেটা বললাম, আমরা একটা পজিটিভ চেঞ্জ আশা করতে পারি এই আলাপ আলোচনার মাধ্যমে, ইনশাল্লাহ। আপনার তো আমরা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে অবশ্যই, হ্যাঁ, এবং আমি আশাবাদী এবং আমার দল খুব আশাবাদী, কারণ জিনিসটা হলো কি আপনার ইভেনচুয়ালি এই জায়গাটা, এই যে উইন্ডো অফ অপরচুনিটি, এটা আমাদের জন্য একটা বিশাল বড় সম্ভাবনা। এইখানে আমার একটা প্রশ্ন আছে, আমি জানি আপনি মানে আমি জানি না, তাও আমি প্রশ্নটা করি আপনাকে। যেমন দল হিসেবে ধরেন বিএনপির একটা পজিশন আছে, এবং টু বি ভেরি অনেস্ট আপনার সাথে একদম খোলাখুলি যদি আমি বলি, বিএনপির অনেকগুলো পজিশন আমার কাছে মনে হয় যে জুলাই সনদে যেটা আছে তার চেয়ে বেটার। আমি জাস্ট একটা উদাহরণ দিই, যে ধরেন কনস্টিটিউশনাল পজিশনের যে অ্যাপয়েন্টমেন্টগুলো, সেখানে সার্চ কমিটি যেটা তৈরি করা হয়েছে, তার তুলনায় বিএনপি 31 দফায় যেটা বলেছিল যে একটা অল পার্টি পার্লামেন্টারি কমিটি করবে, ভেটিং হবে, পাবলিক হিয়ারিং হবে, সেটা আমার কাছে অনেক বেটার অপশন মনে হয়। কারণ আমি একজন সিটিজেন, একটা সার্চ কমিটি বসে ডিসিশন নিচ্ছে কাকে নিবে, তার চাইতে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি, সেটা আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি যে বিএনপি যেটা প্রচার করে পরবর্তীতে এই জায়গায় আপত্তিগুলো, সেই আপত্তিগুলোতে না এইটা না, এই শব্দটা বেশি আসে, কিন্তু এই যে আমাদের যে একটা বিকল্প প্রস্তাব আছে, এইটা আসলে ওইটার চাইতে বেটার হতে পারে, এই জিনিসটা কেন জানি আসে না। আপনার কি মনে হয়? কারণ যেটা বললাম যে এই যে একটা প্রক্রিয়া, সার্চ কমিটি একটা প্রক্রিয়া, ঠিক আছে, অন প্রিন্সিপাল বিএনপি 31 দফা এগ্রি করেছে যে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যোগ্য লোককে, নিরপেক্ষ লোককে আমরা নিয়োগ দিব। সো অন প্রিন্সিপাল তো কোনো পার্থক্য নেই, প্রক্রিয়াতে পার্থক্য আছে। প্রক্রিয়া এইটা বিপরীতে হচ্ছে আমার বর্ণিত প্রক্রিয়া হচ্ছে এইটা। সো কেন বিএনপি বর্ণিত প্রক্রিয়াটার উপরে জোর দেয় না,
কেন সবসময় না এটা খারাপ, এই জায়গাতেই জিনিসটা শেষ হয়ে গেছে? আই থিঙ্ক ব্যাপারটা সেরকম না। আই থিঙ্ক বিএনপি তো একটি দফা মোটামুটি ইটস ট্রান্সপারেন্টলি ওপেন সবার কাছে, তো এবং ইনফরমেশনটা সবার কাছে ক্লিয়ার। হ্যাঁ, বিএনপি যেটা আমাদের মূল চিন্তাধারা হলো গিয়ে আমাদের যা ডিসিশন মেকিং হবে ইট হ্যাজ বি ট্রান্সপারেন্ট এবং আলাপ আলোচনার ভিতরে বিএনপি ইজ ওপেন টু ডায়ালগ। বিএনপি সবার সাথে কথা বলছে এবং বিএনপি কথা বলছে যে বড় দল হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে, কিন্তু উই মাস্ট বি টলারেন্ট এবং আমরা উই শুড অ্যাকোমোডেট এভরিবাডি, সেটাই কিন্তু বিএনপি করছে। সো এই জিনিসটা কিন্তু আমাদের মানে আই থিঙ্ক ইজ ভেরি বিগ পজিটিভ। এবং আমি একটা কথা সবসময় বলি, পপুলিজমের স্রোত সোশ্যাল মিডিয়া একটা জিনিস, আর রাষ্ট্র পরিচালনা গণতন্ত্র এগুলো কিন্তু আরেকটা জিনিস। 5ই অগস্টের পরে বিএনপি সহ বিভিন্ন মতের মানুষ যদি পপুলিজমের স্রোতে গা ভাসিয়ে দিত, তাহলে কিন্তু আমরা যে স্থিতিশীলতা দেখছি এটাই দেখতাম না। বিএনপি ওয়াজ প্র্যাকটিক্যাল। বিএনপি মনে করেছে না আমাদের দেশের স্টেবিলিটি ইজ ইম্পর্টেন্ট। সেটার ক্ষেত্রে কিন্তু বিএনপি প্লেড এ ভেরি ক্রিটিক্যাল রোল, হ্যাঁ, যাতে বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন ডেভেলপ না করে। এবং আমরা কিন্তু স্থিতিশীলতার ক্ষেত্রে কিন্তু সরকারকে এখন সহযোগিতা করে যাচ্ছি রেগুলারলি, এবং এটা কিন্তু আমরা করে যাব। হ্যাঁ, কাজেই আই থিঙ্ক এই জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এখানে মনে হয় একটা রোল আমরা প্লে করছি এবং আই থিঙ্ক অ্যান্ড ইটস পজিটিভ। হ্যাঁ, এখন আপনার ধরেন যেটা আগে বললাম, রাজনৈতিক প্ল্যাটফর্মে এবং পলিটিক্যাল ল্যান্ডস্কেপে অনেক ব্যাপার দ্বিমত থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক, কিন্তু বেসিক আপনার মূল ইন্টেনশনটাকে আমাদের সেটা হচ্ছে কি, মূল ইন্টেনশন হচ্ছে সবার আগে বাংলাদেশ। দিস ইজ আওয়ার মোটো এবং এটা ধরে আমরা আগাচ্ছি। কারণ আপনার পলিটিক্যাল পার্টিজ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল অ্যান্ড মূল হলো গ্রাসরুটস কি, জনগণের আকাঙ্ক্ষাটা কি, জনগণের চাহিদাটা কি, এবং প্রপার রাজনৈতিক কর্মসূচির যে মেইন জিনিস। সোশ্যাল মিডিয়াতে দেয়ার আ পপুলিজমের একটা স্রোত থাকবেই, হ্যাঁ, সেটাতে আমাদের গা ভাসালে চলবে না। উই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। সো এটা আই থিঙ্ক দ্যাট প্লেজ। এখানে একটা প্রশ্ন আছে, তাহলে এই যে পপুলিজমের যে ব্যাপারটা বললেন, এইটা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য আসলে কতখানি ভয়াবহ হতে পারে বা এটা ডেঞ্জারটা আপনি কি দেখেন? কারণ এটার দুইটা ভার্সন আছে। একটা ভার্সন হচ্ছে পপুলিজমের স্রোতে পা দিয়ে আমি পলিসি নিলাম একরকম, যে আমার মনে হলো যে এত লোকজন বলতেছে রাষ্ট্র পরিচালনা করবে, আমি বলছি যে ধরেন এইটা হচ্ছে পলিসি মেকিং একটা বিপদ। আরেকটা হচ্ছে ধরেন আমরা অনেক সময় দেখতে পাচ্ছি এই পপুলিজমের স্রোতের ডাক দেওয়া হচ্ছে মানুষকে, চলো আমরা একটা অ্যানার্কি করে আসি। সো ওইটা যদিও মোবিলাইজেশনের একটা ইজি টুলও হয়ে গেছে। এইটা তাহলে এই দুটো জিনিস বিবেচনা করে পপুলিজমকে কি আপনি একটা ভবিষ্যতের বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় যারাই আসবে তাদের জন্য কি একটা সমস্যা হিসেবে দেখেন? যদি দেখেন, এটাকে আসলে অ্যাড্রেস করা উচিত কিভাবে? দেখেন, একটা জিনিস হলো এডুকেশন, অ্যাওয়ারনেস। পপুলিজম ইজ ডেফিনেটলি এ প্রবলেম। পপুলিজমের ভিত্তিতে যদি পলিসি করা হয়, ডেফিনেট এটা টেকসই হবে না কখনোই, ঠিক আছে? যেটা আমরা মনে প্রাণে অনুধাবন করি, পলিসি হ্যাজ টু বি বেসড অন স্টেক হোল্ডার কনসালটেশন, আন্ডারস্ট্যান্ডিং গ্রাসরুটস, সার্ভিস ডেলিভারি, মানুষের কাছে সার্ভিসগুলো পৌঁছায়। আপনি পলিসি করেন তো জনগণের সেবা দেওয়ার জন্য। পলিসিগুলো মূল কাছে যে পলিসির বেনিফিটগুলো মাস্ট রিচ দ্য জেনারেল পাবলিক। হ্যাঁ, আপনি পপুলিজমের ভিত্তিতে যদি করতে চান, তাহলে এটা কখনো এটা ওই ডিজায়ার্ড এফেক্ট আপনি পাবেন না। কাজে ডেফিনেটলি এখানে ইভেনচুয়ালি কিন্তু এসবের ব্যাপারে অ্যাওয়ারনেস ডেভেলপ করা, এডুকেশন ইজ বিগ পার্ট অফ ইট, ইউথদেরকে বোঝানো অ্যাজ ওয়েল। সো এই জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো হ্যাঁ, এটা ক্যান বি এ ডেট্রিমেন্ট পপুলিজমটা, স্পেশালি ইন সোশ্যাল মিডিয়া। সো এটার ব্যাপারে আমাদের একটু অ্যাওয়্যার থাকা বেটার আমার মনে হয়। এবং আমরা না, মানে নট জাস্ট ইয়াং, আমরা সকলেই, আপনি নবীন বলেন প্রবীণ বলেন, সকলেই এই বিষয়টা নিয়ে একটু বোঝা উচিত, এটা নিয়ে আলাপ আলোচনা করা উচিত। পাবলিক পলিসিতে আমরা একটা শব্দ বলি আনইনটেন্ডেড কনসিকুয়েন্স, মানে আমি একটা পলিসি ডেভেলপ করছি হয়তো গুড ইন্টেনশনে, কিন্তু যদি, এবং পপুলিজম ক্যান বি ওয়ান অফ দ্য থিংস দ্যাট যেটাই আনইনটেন্ডেড কনসিকুয়েন্সের জন্ম দিতে পারে। সব কিছুই পপুলার, বাট এটার যে কনসিকুয়েন্স একটা আনইনটেন্ডেড হতে পারে সেটা আমরা অনেক সময় হচ্ছে গিয়ে খেয়াল করি না। তো ওই জায়গা থেকে বলছিলাম যে আপনি যেটা বললেন যে এডুকেশন, এটা তো অনেক লং টার্ম একটা ব্যাপার, অ্যাওয়ারনেস ইসে করা। কিন্তু বর্তমানে আমরা ঠিক এখন যে জায়গাটাতে আছি, পপুলিজমের মানে সোশ্যাল মিডিয়া থ্রু পপুলিজমকে আপনার মনে হয় একদম ওই ডেঞ্জার লেভেল পর্যন্ত পৌঁছে গেছে, না এখনও আমাদের হাতে যথেষ্ট সময় আছে যে অ্যাওয়ারনেস বিল্ড করে, এডুকেশনের ইসে করে, এবং মোর ইম্পর্টেন্টলি ইউথ এনগেজমেন্ট, যেটা নিয়ে আমি আসবো একটু পরে, এইটার মতো সময়, অপরচুনিটি, টুলস, ইনস্ট্রুমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, এগুলো কি আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখেন কিনা? দেখি বেসিক্যালি আমরা যেটা করি, ফর এক্সাম্পল, আমরা তো যখন পলিসি নিয়ে কাজ করি, আমরা স্টেক হোল্ডারের সাথে ডাইরেক্টলি কথা বলি। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়াকে রেফার করে তার পলিসি নিয়ে কাজ করি না। সো আপনার যেটা হবে কি, ইভেনচুয়ালি হ্যাঁ,
আপনি কি মনে করছেন আমি কি মনে করি এটা ডেঞ্জার লেভেলে গেছে নাকি হয়তো বা না, কিন্তু জিনিসটাকে আপনার এডুকেশন লেভেলটাকে যে আমরা একই সাথে যদি এই সোশ্যাল মিডিয়ার উপরে মানে কী বলি পপুলিজমের স্রোত যেটা আমি বলছি, এটাকে যদি আপনার বেসিক্যালি একটা সহনীয় পর্যায়ে আনতে হয় যাতে মানুষ এটাকে বিভ্রান্ত না হয়, ওই ক্ষেত্রে কিন্তু আপনার এডুকেশনটা এখন থেকেই জরুরি, অ্যাওয়ারনেসটা এখন থেকেই জরুরি, ঠিক আছে? ফ্যাক্ট চেকিং বলেন, আপনার এই যেখানে সোশ্যাল মিডিয়া প্রচুর মিসইনফরমেশন, এটা তো পুরো ওয়ার্ল্ড ওয়াইডই একটা সমস্যা। হ্যাঁ, এই ইকোসিস্টেমটা যেহেতু কাজ করছে, পপুলেশন উইল অলওয়েজ বি ভালনারেবল টু ইট সামওয়াট। সো এখানে পপুলেশনকে আপনার অলওয়েজ দেয়ার টাইম ফর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস, আমার সেটা দরকার। এবং রাজনৈতিক দলগুলোর মূল কাজ হলো যেটা হলো ইভেনচুয়ালি গ্রাসরুটসকে বোঝা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আমাদের একটা রোল থাকে। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়া রাজনীতির জন্য অনুঘটক হতে পারে, নিয়ন্ত্রক না। হ্যাঁ, সো দ্যাটস হোয়াট আই বিলিভ। হ্যাঁ, সো এই চিন্তাটা করে। এবং যেমন বিএনপি একটা বড় দল, অনেকবার রাষ্ট্র পরিচালনা করেছে, আমাদের অভিজ্ঞতা আছে। সো আমরা যেটা করি অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্টেক কনসালটেশনগুলো করি, কাজগুলো করি, পলিসিগুলোকে ডেভেলপ করি। হ্যাঁ, এবং সোশ্যাল মিডিয়া নিয়ে আমার মনে হয় গ্র্যাজুয়ালি ইভেনচুয়ালি এই জিনিসটা প্যারালেলি একটা হওয়া উচিত যে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা উচিত। অনেকেই বলেন যে বিএনপির সোশ্যাল মিডিয়ার প্রেজেন্সটা ভয়াবহ লেভেলের উইক। মানে যেহেতু আপনি বললেন যে পপুলিজমের যদি একটা স্রোত হয়, সেটাকে কাউন্টার দেওয়ারও তো একটা লজিক্যাল বেস দরকার, বা যাই হোক একটা কিছু লাগবে। সেই জায়গাটায় বিএনপির সিগনিফিকেন্ট উইকনেস আছে। বিএনপি আসলে এই ন্যারেটিভগুলোকে, এটা কি ইন্টেনশনালি যে না থাক, আমি ওইটা যেটা আপনি বললেন যে আমরা যেহেতু মানুষের কাছেই যাচ্ছি, ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় আমার মাথা ঘামানোর দরকার নেই, নাকি হচ্ছে গিয়ে এই কনসার্নটা ছিল না, এটা আপনারা ধীরে ধীরে এটা নিয়ে? সোশ্যাল মিডিয়া ইজ ইম্পর্টেন্ট, নো ডাউট, কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো গ্রাসরুটস পলিটিক্স এবং আন্ডারস্ট্যান্ডিং দ্য কনস্টিটিউয়েন্টস, আপনার ইলেকট্রাল বেস যারা আছে, পুরো দেশের মানুষের বিভিন্ন সমস্যাগুলো বোঝাটা ইজ মেইন টার্গেট। হ্যাঁ, তা আমাদের অনেকটা ফোকাস ওখানেই যায়। তবে হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়াকে আন্ডারমাইন করার কিছু নেই, বাট ওই পপুলিজমের যে ওয়েভটা, স্রোতটা, হ্যাঁ, দ্যাট হ্যাজ টু বি আমাদের মনে হয় মানুষের জনগণের মধ্যে একটা অ্যাওয়ারনেস অবভিয়াসলি দরকার আছে। হ্যাঁ, বাট হ্যাঁ, মানে বিএনপি কোনোভাবে মনে করে না যে সোশ্যাল মিডিয়ার দরকার নেই। অফকোর্স সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুল আজকে ইন দিস ডে এন্ড এজ। এটা আপনার নিজের প্রোগ্রামসগুলো সামনে আনার কথা বলেন, মানুষকে ইনফর্ম করার কথা বলেন, অ্যান্ড দ্যাট শুড বি দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া, গিভিং ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, যে মানুষের সামনে তুলে ধরছে হোয়াটস অ্যাকচুয়ালি হ্যাপেনিং, দ্য গ্রাউন্ড রিয়ালিটি কি। হ্যাঁ, সো সোশ্যাল মিডিয়াকে যখন ইউজ করা হয় ফর মিসইনফরমেশন, তখন কিন্তু এই যে পপুলিজমের কারণ এই ওয়েবটাই কারণেই ক্রিয়েট হয়। হ্যাঁ, সো এবং অনেকভাবে এটাকে ব্যবহার করা হয়। সো আই গেস আন্ডারমাইন করার কিছু নেই সোশ্যাল মিডিয়াকে, বাট আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার একটা ব্যাপারে মানুষের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত যে বেসিক্যালি, কারণ জেনারেল পপুলেশন যারা অনেকে ধরেন অ্যাওয়্যার না, অথবা ফ্যাক্ট চেকিং কোনো উপায় নেই, তারা প্রভাবিত হয় বাই রং মেসেজেস। হ্যাঁ, সো এটাই একটা বিষয় আর কি। বাট হ্যাঁ, মানে আই থিঙ্ক এন্ড অফ দ্য ডে আপনার পলিটিক্যাল পার্টির মূল কাজটা হচ্ছে গিয়ে তৃণমূলে। আপনি গ্রাসরুট মোবিলাইজেশনের কথা বা গ্রাসরুটে কাজ করার কথা বারবার বলছেন, এবং এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ রাজনৈতিক হিসেবে। দুটো ব্যাপার এখানে চলে আসে। একটা হচ্ছে গ্রাসরুটেও বিএনপির রাজনৈতিক পারফরমেন্স নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে, আপনি জানেন যে এইটাকে আসলে ডিল করা কীরকম হচ্ছে। দ্বিতীয়ত একই সাথে যে প্রশ্নটা, যে আমরা এই মামদানির বিজয়ের পরে প্রচুর শুনছি গ্রাসরুটকে কীভাবে রিচ করতে হবে, ইলেকশনও সামনে আসছে। এই জায়গাটা আসলে এই গ্রাসরুট মোবিলাইজেশনের প্ল্যানটাকে আপনারা কিভাবে দেখছেন, কিভাবে চিন্তা করছেন? এবং ওই যে কনসার্নটা আছে বিএনপিকে নিয়ে, যে বিএনপি গ্রাসরুটে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এইটা আবার এই দুইটা হচ্ছে কি আবার পরস্পরের সাথে একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে যাচ্ছে। জোহরান মামদানি ক্যাম্পেইনটা আমার কাছে খুব ইন্টারেস্টিং, ভেরি মাচ ডেটা ড্রিভেন। সে লোকাল ইস্যুগুলোকে অ্যাড্রেস করেছে, যেটা আমি একটু আগে কথা বলছিলাম যে গ্রাসরুটসের পলিটিক্স লোকাল ইস্যুগুলোকে অ্যাড্রেস করা রেগুলারলি বেসিসে, মানুষের সাথে এঙ্গেজ থাকা, এবং তার ক্যাম্পেইন ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। দের সামথিং উই ক্যান লার্ন ফর দ্য ফিউচার। You're right. Not now. No, now even for the future. আপনার তো সবকিছু একদিনে হবে না, ধাপে ধাপে হবে, বাট সামথিং টু লার্ন। যেমন আমি পার্সোনালি আই ফাউন্ড ইট ভেরি এন্টারটেইনিং হিজ ক্যাম্পেইন, এবং সে খুব ইনোভেটিভ ক্যাম্পেইন করেছে থ্রু আউট অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, খালি না, কিন্তু বিগেস্ট ওয়াজ সোশ্যাল এঙ্গেজমেন্ট রেগুলার বেসিস, এবং ডেটা ড্রিভেন একটা উনি কনস্টিটিউয়েন্সি বোঝার চেষ্টা করেছেন, অ্যান্ড দ্যাটস গ্রাসরুটস পলিটিক্স। হ্যাঁ, এবং আই থিঙ্ক যত সময় যাবে আমাদের গ্রাসরুটস পলিটিক্স আরো বেশি ইভলভ করবে। এই সিস্টেমেটিক ইভলিউশনটা দরকার, রাইট? যে গ্রাসরুটকে বোঝা, তার ডেমোগ্রাফি কিসেগুলোকে বোঝা। হ্যাঁ, পলিটিক্সের স্ট্রেন্থ দ্য গ্রাসরুটস। হ্যাঁ, এবং বিএনপি এটাকে খুব স্ট্রংলি অনুধাবন করে, এবং
দিস ইজ আওয়ার স্ট্রেংথ, গ্রাসরুটস, আওয়ার স্ট্রেংথ গ্রাসরুটসই। আপনি রাইট নাও সবচেয়ে অর্গানাইজ পার্টিকুলার একটা বিএনপি, মানে ওই পর্যন্ত যাওয়া এবং তৃণমূল পর্যন্ত যে আমাদের যে অবস্থান আছে এবং গ্রাসরুটস থেকে ফিডব্যাক নেওয়া, হ্যাঁ, যেটা আমরা রেগুলার নেই। হ্যাঁ, বাট জোহরান মামদানির ক্যাম্পেইনটা ইজ সামথিং দ্যাট অলসো সবাই যার থেকে আমরা শিখতে পারি ফর দ্য ফিউচার, বিকজ ইটস ভেরি ইন্টারেস্টিং। এবং খালি জোহরান মামদানি দেখবেন আপনার গ্র্যাজুয়ালি ক্যাম্পেইন ইজ আর অলসো বিকামিং ডিফারেন্ট, ইনোভেটিভ, নাও চেঞ্জ হচ্ছে। বাংলাদেশে আমরা দেখবো ইনশাআল্লাহ। এবং আই থিঙ্ক যেটা মানে ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড লোকাল প্রবলেমস, হ্যাঁ, পলিটিক্স শুরু হয় লোকাল থেকে, দেন ইট গোজ ন্যাশনাল। এবং আপনার স্ট্রেংথটা যদি হয়ে যায় ইউ আন্ডারস্ট্যান্ড ইউর গ্রাসরুটস, ইউ আন্ডারস্ট্যান্ড লোকাল, দেন আপনার ভিত্তিটা আরও শক্ত হবে। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য লার্নিং। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে শুধু আমরা যে বাংলাদেশের জুলাই আপরাইজিং বা মনসুন রেভলিউশন আমরা যেভাবেই বলি না কেন, বা একই সময়েও অন্যান্য জায়গাগুলোতে যে রেভলিউশন হচ্ছে, ম্যাস আপরাইজিং হচ্ছে, সেখানে ইউথদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। এবং শুধু যে আসলে রিসেন্ট টাইম দেখি সেটা না, মানে ইভেন গোয়িং ব্যাক টু সার্বিয়া বা জর্জিয়া বা ইভেন ইজিপ্টের আরব স্প্রিং রেভলিউশন, প্রত্যেকটা ক্ষেত্রে ইউথ প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল। সো এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন আমরা যেটা দেখছি বিভিন্ন জায়গায়, যে ইউথদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশনও আছে আফটার দি আপরাইজিং, যে এক্সপেকটেশন বা পলিটিক্সের ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো আগের মতোই হয়তো হচ্ছে গিয়ে কাজ করতেছে, এই ধরনের একটা আইডিয়া ডেভেলপ করতেছে। বা সার্ভেগুলোতে যেটা দেখা যাচ্ছে যে ইউথ বা একটু মোর আরবান এডুকেটেড ইউথের মধ্যে বিএনপির পপুলারিটি রিলেটিভলি কম কম্পেয়ার টু আদার গ্রুপের। সো এই জায়গাটাকে আপনি আসলে হচ্ছে গিয়ে অ্যাজ আ মানে পার্টি লিডার অ্যান্ড হচ্ছে গিয়ে পার্টির সাথে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এবং এটাকে আমরা কীভাবে অ্যাড্রেস করতে পারি? আপনার কি মনে হয় যে ইউথদের কোনো একটা পালস, কোনো একটা আইডিয়া আমরা কোথাও কি বুঝতে ভুল করছি? কোনো দেখেন, ইউথকে খালি আপনি একভাবে দেখা কোনো স্কোপ নাই। বর্তমানে আমরা দেখি মানে অনেক জায়গায় ন্যারেটিভটা হলো কি ইউথকে সামওয়াট জেনজির মধ্যে সীমাবদ্ধ করা হচ্ছে। সো Gen Z is not the only youth. হ্যাঁ, Gen X আছেন, মিলেনিয়ালস আছেন। হ্যাঁ, সো মানে আমি তো Gen Z না, but I would like to think I'm young, right? We possibly think you're young as well. হ্যাঁ, সো এখানে হয় কি আপনার it is not as simple as it looks. আপনার যেটা হয় কি ইউথ তার ডিসিশন নিবে, আমাদের কাজ হলো আমাদের প্রোগ্রামে তাদের কাছে যাওয়া। হ্যাঁ, আর 5th অগস্টের পরে যেটা আমি প্রায় করি, ইউথ এঙ্গেজমেন্টস, ইউথদের সাথে কথা বলে তারা বোঝার চেষ্টা করি চাহিদাগুলো কি। হ্যাঁ, যেটা আমি বলি, আমি এখন ইউথের উপদেশ বেশি নেই, দেই কম, বিকজ আই ওয়ান্ট টু লার্ন ওদের চিন্তাভাবনাগুলো কি। ধরেন আমি যদি Gen X হই, Gen Zর যে ইস্যুগুলো বোঝা কিন্তু আমার জন্য সহজ হবে না। সো বাট হোয়াট আই ক্যান ডু ইজ লিসন। সো ইউথকে এঙ্গেজ রাখতে হলে ইউ হ্যাভ টু কিপ লিসনিং, যেটা আমরা করার চেষ্টা করছি। এবং আমাদের পলিসিগুলোকে আমরা সামনে নিয়ে আসতে চাই। যেমন আমরা একটা ইউথ ডেভেলপমেন্ট পলিসির কথা বলেছি 31 দফাতে। আমাদের হিউজ ফোকাস ইজ অন স্কিল ডেভেলপমেন্ট, যেটা আমি বারবার বলছি। আমরা রিসেন্টলি যে একটা ইনভেস্টমেন্ট পজিশন পেপার, যেখানে আমরা $1 trillion ইকোনমি, এটা একটা লক্ষ্যমাত্রা ধরেছি। হ্যাঁ, সো এখানে আমরা কিন্তু হিউজ ফোকাস ইজ অন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড জব ক্রিয়েশন ইজ দ্য নিড অফ দি আওয়ার। কর্মসংস্থান, আপনি যদি এখন ইউথদের সাথে কথা বলেন, যেটা আমি প্রায় পাই, হচ্ছে গিয়ে বেকারত্ব এবং জব ক্রিয়েশন ইজ বিগ প্রবলেম। কর্মসংস্থানের সৃষ্টি করা ইজ নাও ইজ বিকাম দ্য প্রায়োরিটি। এখন আপনি যদি কর্মসংস্থান সৃষ্টি করতে চান, আপনাকে ইকোনমিক মডেলটাকে রিথিঙ্ক করতে হবে। সো আমরা গত 15 বছর একটা মানে আওয়ামী লীগ আমলে 15 বছরে আমরা দেখেছি একটা ডেড বেস ইকোনমিক মডেল। মানে কি, ওরা ঋণ নিয়েছে, বিদেশ থেকে ঋণ নিয়েছে, বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়েছে, আর টাকা ছাপিয়েছে, ইনফ্লেশন ক্রিয়েট করছে, জব ক্রিয়েশন হয় নাই, কোনো রকম সেক্টরাল ডাইভার্সিফিকেশন হয় নাই। সো আপনার যদি আমরা ইনভেস্টমেন্ট পজিশন পেপারটা পড়ে থাকে, না থাকলে আমি আপনাকে দেবো। ওখানে আমাদের ভিশনটা হলো ইকোনমিক মডেলটাকে আমাদের শিফট লাগবে। দেয়ার হ্যাজ টু বি এ প্যারাডাইম শিফট। ওই মডেল থাকা যাবে না, ক্লিয়ারলি ইটস নট সাস্টেইনেবল, কাজ করেনি। সো ইভেন্চুয়ালি আপনারা কি অফার করছেন, মানে হোয়াট টাইপ অফ চেঞ্জ? চিন্তা হলো উই হ্যাভ টু মুভ টু ইনভেস্টমেন্ট বেসড ইকোনমি, যেখানে বিনিয়োগের মাধ্যমে ইকোনমিক ক্রিয়েট হবে, উইল বি মাচ মোর সাস্টেইনেবল। ইকোনমি মানে ইনভেস্টমেন্ট মাধ্যমে জব ক্রিয়েশন, বি এড এফডিআই, বি এড ডোমেস্টিক ইনভেস্টমেন্ট। কারণ বিনিয়োগের মাধ্যমে যে মাল্টিপ্লায়ারটা হবে, এটার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে, আবার সম্পদের সৃষ্টি হবে, নন ইলিগাল সম্পদ, বৈধ সম্পদ, কাজের মাধ্যমে। দিস ইজ আ বেসিক প্রিন্সিপাল। হ্যাঁ, সো
কর্মসংস্থান সৃষ্টি করতে হলে কিন্তু আপনার কিন্তু খালি ইনভেস্টমেন্ট নট ইন জাস্ট প্রাইভেট ইন্ডাস্ট্রিজ, আমি যখন বলছি ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্টে কিন্তু কোনো রকম বিকল্প নাই, আপস্কিল বলেন রিস্কিলিং বলেন, এটার কোনো বিকল্প নাই। যদি আপনার আবার স্কিল ডেভেলপমেন্ট উইল হ্যাজ টু গো উইথ সেক্টরাল ডাইভার্সিফিকেশন, কারণ আপনি গার্মেন্টস আর রেমিটেন্সের উপরে মানে যেটা আমরা করিই নেই। হ্যাঁ গত 15-16 বছর কিছুই হয়নি। সো সেক্টরাল ডাইভার্সিফিকেশন ইজ আ মাস্ট। আপনার নতুন নতুন সেক্টরকে আপনার উন্মোচন করতে হবে, তো পোটেনশিয়ালকে আনলক করতে হবে। তো ওই পোটেনশিয়ালকে যখন আনলক করবেন তখন কিন্তু ওই সেক্টরে আপনার দক্ষ জনশক্তির দরকার। হ্যাঁ, সো ওই স্কিল ডেভেলপমেন্ট এটার কোনো অল্টারনেটিভ নাই। কাজে আপনার স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড সেক্টরাল ডাইভার্সিটি হ্যাজ টু গো প্যারালেলি, সাইড বাই সাইড, সমান্তরাল যেতে হবে। সো এটা হচ্ছে আমাদের চিন্তাভাবনা। আরেকটা হলো কি বেসিক্যালি আপনার ইন্ডাস্ট্রির ব্যাপারে আমাদের একটু ইনোভেটিভলি চিন্তা করতে হবে। আমরা খালি ম্যানুফ্যাকচারিং চিন্তাগুলো হবে না। সো আমরা দেখবেন রেগুলার একটা কথা বলছি, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কথা বলছি, টু ডেভেলপ আমাদের আর্টস কালচার, আমাদের ইনফ্লুয়েন্সার্স, মিউজিশিয়ানস, এন্টারটেইনার্স যারা আছে, এরা আমাদের ভ্যালুয়েশন করতে হবে। ফর এক্সাম্পল আমি তোমার স্পোর্টস ইকোনমি ইজ এ হিউজ পোটেনশিয়াল। আপনি যদি দেখেন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, আমি ইভ বিন টু লন্ডন, সো আপনি থিয়েটার গেছেন, আপনি 400-500 পাউন্ড দিয়ে কিন্তু লন্ডন থিয়েটার দেখেন। সো আপনার বাংলাদেশের থিয়েটার ইন্ডাস্ট্রিকে আমি কেন থ্রাইভ করতে পারবো না? উই হ্যাড থ্রাইভিং থিয়েটার ইন্ডাস্ট্রি অনেক বছর আগে, সেটা কিন্তু থ্রাইভ করেনি, কারণ আমরা ভ্যালুয়েশন করিনি। আর্টস অ্যান্ড কালচারকে আমরা সেক্টরাল যে ওদেরকে যে একটা মর্যাদা দেওয়া, আইডেন্টিফাই ওটা আমরা করিনি। সো নাও ইজ দ্য টাইম টু ডু ইট, কারণ এখানে কিন্তু হিউজ এমপ্লয়মেন্টের সুযোগ আছে। আমাদের আর্টিজানস, আমাদের ভিউয়ার্স, আমাদের পেইন্টার্স, আমাদের সিঙ্গার্স, এন্টারটেইনার্স, মিউজিশিয়ানস, ইনফ্লুয়েন্সার্স, হিউজ পোটেনশিয়াল। স্পোর্টস ইজ আনাদার বিগ ইকোনমি। আমরা দেখবেন গ্লোবালি ফুটবল বলেন, বিভিন্ন স্পোর্টস বলেন, ট্রান্সফার মার্কেটে হিউজ মানে কিন্তু ইয়ে হয়, কী বলবো, পারিশ্রমিক পায় আমাদের প্লেয়াররা প্রচুর। বিদেশে আর কি, নট বাংলাদেশে, বিদেশে দেখবেন হিউজ ট্রান্সফার পায়, হিউজ উইকলি ওয়েজ পায়, বিকজ দেন দে ক্যান টেক স্পোর্টস অ্যাজ আ কেরিয়ার। সো বাংলাদেশে কিন্তু আমাদের এভাবে চিন্তা করতে হবে, সো আনাদার বিগ ইন্ডাস্ট্রি। সো একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ডেভেলপ করা, সার্ভিস সেক্টরগুলোকে ডেভেলপ করা, সেখানে ভ্যালুয়েশন হবে। এবং বাংলাদেশের ব্র্যান্ড অ্যাজ এ চিপ প্রডিউসার অলসো হ্যাজ টু চেঞ্জ। বিকজ বাংলাদেশ ব্র্যান্ড ইভেন্চুয়ালি এখন যেটা গার্মেন্টস হয় কি, বাংলাদেশ হ্যাঁ গার্মেন্টসের লো কস্ট প্রোডাকশন একটা মাইন্ডসেট আছে, কিন্তু সো আমাদের উই হ্যাভ টু মুভ আপ দ্য প্রোডাক্ট ল্যাডার অ্যাজ ওয়েল। মানে আমরা কি সারা জীবন তো ক্যান বি হাব অফ বেসিক চিপ প্রোডাকশন। তো আপনার চিন্তাটা করতে হবে যে আমার এখানে ভ্যালিডেশন করতে হবে, বাংলাদেশের ব্র্যান্ডটাকে আরও বড় করতে হবে, ব্র্যান্ডটা একটা ভ্যালিডেশন করতে হবে, এবং নতুন নতুন সেক্টর চিন্তা করতে হবে যেটা আমাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। সো এই জিনিসগুলো একটু আমাদের করতে হবে। বাট যেখানে এই পুরো জিনিসটাই তো হচ্ছে কি ইন্টারকানেক্টেড। আপনি যে জিনিসপত্রগুলো বললেন, যে স্কিল ডেভেলপমেন্টই বলি বা এইটাই বলি, দ্যাট উইল অলসো রিকোয়ার, এটা শুধু ফান্ডামেন্টাল শিফট ইন ইকোনমিক সেক্টর বা এর সাথে জানা, ইট উইল অলসো রিকোয়ার ফান্ডামেন্টাল শিফট ইন এডুকেশন সেক্টর, কারণ সেটা ছাড়া হচ্ছে গিয়ে আমি এটা করতে পারবো না। আপনি যখন এটার সাথে আবার স্পোর্টস লিঙ্ক করছেন, আর্টস লিঙ্ক করছেন, এই সেগুলো লিঙ্ক করছেন, সো অ্যান্ড এটার আরেকটা পজিটিভ ইম্প্যাক্ট যেটা হবে, যে এটা হয়তো একটা সোসাইটাল হারমোনি যেটা আমরা লুজ করছি ওভার দ্য পিরিয়ড, কারণ দ্য মোর আমরা গট ইনভলভড ইন স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস, সেটার তো একটা সোসাইটাল গুড হিসেবে সেটার একটা ইম্প্যাক্ট আছে। সো মেবি সেটারও একটা ইন্টেন্ডেড কনসিকুয়েন্সই হয়তো হচ্ছে গিয়ে পড়বে। বাট এই ইন্টার কানেকশন যেটা তৈরি করা, এটা কি মানে টু হোয়াট এক্সটেন্ট এটাকে আপনারা সিরিয়াসলি এটা নিয়ে? ডেফিনেটলি। সো আপনি যে এক্সিস অফে পড়েন, আমরা কিন্তু ওখানে একটা প্রিন্সিপাল এডুকেশন সেক্টর কথা হচ্ছে, শিফটের কথা বলছি, মাইন্ডসেটে। সেটা হচ্ছে গিয়া নিড বেসড নলেজ বেসড এডুকেশন সিস্টেম। আপনার জেনারিক কারিকুলাম দিয়ে তো কোনো লাভ নাই। আপনার ইন্ডাস্ট্রি মার্কেট উইল ডিটারমিন এডুকেশন কোনটা কী প্রায়োরিটি পাবে, আপনার মার্কেট ডিম্যান্ড থাকতে হবে। হ্যাঁ, সো আপনার ওইখানে একটা ম্যাচিংয়ের জায়গা আছে। আমরা জোর দিচ্ছি ভোকেশনাল ট্রেনিংয়ের উপরে, থার্ড ল্যাঙ্গুয়েজের কথা আমরা বলছি। সো দিজ আর সামথিং দ্যাট উই আর থিঙ্কিং অ্যাবাউট। এবং আপনার ইউ ভেরি কারেক্ট, এডুকেশন সিস্টেমটাকে আপনার তো আপ টু দ্য মার্ক আনতে হবে। অলসো ফর আওয়ার ফিউচার জেনারেশন টু কম্পিট গ্লোবালি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে হ্যাঁ পুরো সিস্টেমটা ইন্টারকানেকশন থাকতে হবে। আরেকটা কথা আমরা প্রায় বলছি, এবং এটা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা রাজনীতি গণতন্ত্রের কথা বলি, অর্থনীতিতে কিন্তু গণতন্ত্রের চর্চা দরকার আছে। কীরকম একটু এক্সপ্লেন করেন? ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। হ্যাঁ, আপনার ইকোনমিতে এভরিবডি মাস্ট হ্যাভ অ্যান ইকুয়াল অপরচুনিটি। আচ্ছা, আমরা যে 15 বছর অলিগার্কিক সিস্টেম, যেখানে সম্পদ কিছু লোকের হাতে কুক্ষিগত হয়ে যায়, এই ব্যবস্থায় যাওয়া কিন্তু যাবে না। সো ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ইকুয়ালিটি অফ অপরচুনিটির কথা বলছেন। এখানে আপনার ইভেন্চুয়ালি যেটা হবে, ধরেন আমি এটা প্রায় শুনি আমাদের
ইয়াং যারা এন্টারপ্রেনার হতে চায় অথবা ব্যবসা করতে চায় যে ভাই ব্যবসা করতে চাই কিন্তু আমার তো 20টা অফিসে দৌড়াতে হবে একটা ডকুমেন্ট বাই করে একটা লাইসেন্স বাই করার জন্য ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য সো ইভেনচুয়ালি কিন্তু এই ইকোসিস্টেমটাকে আপনাকে চেঞ্জ করতে হবে ইউথকে যদি আপনি এনকারেজ করতে চান যাতে তারা স্বাচ্ছন্দ্যে এন্টারপ্রেনারশিপের দিকে যেতে পারে ওর এনি আদার সেক্টর আপনার কিন্তু একটা মাস ডিরেগুলেশন দরকার সিরিয়াস ডিরেগুলেশন দরকার যেখানে রেড টেপস কমায় নিয়ে আসবেন আপনি এবং একটা স্ট্রিমলাইন রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দরকার নাহলে আপনি মানুষকে যদি বাংলাদেশে ধরেন ফরেন ইনভেস্টর যদি বাংলাদেশে আসে তার যদি 6 মাস লাগে ব্যবসার সব ডকুমেন্টেশন বের করতে হবে তত পেতে শুধু ডিসকারেজড হয়ে যাবে আর ডোমেস্টিক তো আমরা আছেই বাংলাদেশি ইনভেস্টর যারা আছেন অত প্রাইভেট সেক্টরে যারা যেতে চান ব্যবসা করতে চান সো একটা রাষ্ট্রের কাজ হলো তার জনগণকে সেবা দেওয়া তার ব্যবসা সে করতে তাকে সহযোগিতা করা মেক হিজ অর হার এক্সপিরিয়েন্স ইজিয়ার সো এখানে আপনার ইভেন্চুয়ালি যেটা হবে আমলাতান্ত্রিক জটিলতাকে আপনাকে কমিয়ে আনতে হবে এই ডিরেগুলেশন আপনার যেতে হবে এইখানে আমি এই জায়গাটা আসতে যাচ্ছিলাম বাট মানে আমলাতান্ত্রিক জটিলতা কমানো বা এটা আমরা যাই বলি না কেন হোয়াট উই হ্যাভ সিন ইভেন এই ইন্টারিম গভর্নমেন্ট যখন তার তো ধারণা হচ্ছে ইনিশিয়ালি লেজিটিমেসি ছিল সিগনিফিক্যান্ট কিন্তু এই আমলাতান্ত্রিক রেজিস্ট্যান্সের কাছে একটা পর্যায়ে তাকে নতি স্বীকার করতে হয়েছে যদি একদম ক্লাসিক উদাহরণ দিয়ে আপনি যদি দেখেন যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন যেটা ছিল তারা যখন আসলো তখন তো বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের লোকজন ওপেনলি সেটার যে ভাষা এবং যেভাবে এটা করলে এবং সরকার হচ্ছে গিয়ে পিছিয়ে আসলো এবং আমরা অনেক ক্ষেত্রে যেটা শুনছি সরকারের ভেতর থেকেও যারা বলছে যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা করতে পারছেন না বা আমলাতান্ত্রিক বাধার কারণে রেজিস্ট্যান্স যদি আমি বলি এই সেম জিনিসটা তো যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন বা অন্য কোনো দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে বিএনপি বা অন্য যে কোনো দল এই জিনিসটা তো থেকেই যাবে এই অ্যাডমিনিস্ট্রেটিভ রেজিস্ট্যান্স এবং বাংলাদেশের যে পাওয়ারফুল ব্যুরোক্রেসি আছে অ্যান্ড একই সাথে হচ্ছে দে নো দ্য লুপহোলসই বলি বা রুলসই বলি কোন রুলস কখন ইউজ করলে কি করা যাবে না যাবে দে নো এভরিথিং হাউ ক্যান উই ডিল উইথ দ্যাট এটা কীভাবে সে করা যায় গিভেন দ্যাট এই ইন্টারিম গভর্নমেন্টও হচ্ছে গিয়ে সেটাকে খুব সাকসেসফুলি করতে পারে না এটা ডেফিনেটলি সহজ হবে না ব্যুরোক্রেসি তখন আছেই সিস্টেমের মধ্যে আপনার মূল চিন্তাটা হবে ফার্স্ট হলো পলিটিক্যাল উইল সেকেন্ড হলো আপনার যেহেতু একটা ব্যুরোক্রেটিক স্ট্রাকচার আছে ডিরেগুলেশন তাদের দায়িত্বটা কমিয়ে আনা সেখানে তো প্রথম রেজিস্ট্যান্সটা আসবে কারণ কোনো মিনিস্ট্রিতে তার অথরিটি ছাড়তে যাবে না তার জুরিসডিকশন ছাড়তে যাবে না পলিটিক্যাল উইল বি ভেরি ক্রুশাল এবং আমি মনে করি বর্তমানে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা আছে কিছু হার্ড ডিসিশনস নিতেই হবে দিস ইজ দ্য ফ্যাক্ট মানুষের স্বার্থে এবং এখানে আপনি যদি ডিরেগুলেশন না হন জনগণের ভোগান্তি বাড়তেই থাকবে আপনি যেটা বললাম কিছুক্ষণ আগে যে একটা মানুষ ব্যবসা করার জন্য যদি 18-19টা অফিসে দৌড়াতে হয় সে আর ব্যবসা কখন করবে হ্যাঁ সো আপনার ওই ফ্রেমওয়ার্কটাকে আপনার কিন্তু স্ট্রিমলাইন করে আনতেই হবে একটা ওয়ান স্টপ সার্ভিসের মতো যেমন আমরা আমাদের ইনভেস্টমেন্ট পজিশন পেপারে আমরা বিডার কথা বলেছি আমরা একদম স্পেসিফিকলি বলেছি যে বিডা হ্যাজ টু বি মেড আ লিগালি বাইন্ডিং এজেন্সি কারণ কি যখন বিদেশি ইনভেস্টার বাংলাদেশে আসে বিডায় যায় বিডায় সে ঢুকলো এরপরে কিন্তু তার দৌড়াইতে হয় এসবি অফিসে ডিজিএফআই অফিসে তার ক্লিয়ারেন্সের জন্য এনএসএ অফিসে সে 6-7 মাস খালি দৌড়াইতেই থাকে কয়েকদিন পরে সে বলে ভাই আমি আর নাই আমি এখানে ইনভেস্ট করতে চাই না ঠিক আছে সো বিডাকে লিগালি বাইন্ডিং এজেন্সি করলে বাকি এজেন্সিসগুলো উইল ফলো বিডাস ইনস্ট্রাকশন সো এখানে আপনার একটা সামওয়াট ওয়ান স্টপ সার্ভিসের মতো ব্যবস্থা করতে হবে আমরা এফডিআই ক্যাপ্টেন্সের কথা বলছি ফর ফরেন ইনভেস্টার্স যারা ফরেন ইনভেস্টারদেরকে বেসিক্যালি ওদের প্রসেসগুলো কমপ্লিট করবে অন বিহাফ অফ বিডা ফরেন ইনভেস্টার এসে ইনভেস্ট করেন সে তো এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে আসছে তার তো আপনার অ্যাগেন আমাদের কাজটা হবে কি এক্সপিরিয়েন্সটাকে স্মুথ করা ইজি করা সেটা সে যে বিমুখ না হয়ে আবার চলে যায় সো এখানে আমরা এফডিআই ক্যাপ্টেন্সের কথা বলেছি যারা উইদিন আ টাইম বাউন্ড একটা ইয়ের মধ্যে তাদের সকল লাইসেন্সিং ডকুমেন্টেশন কমপ্লিট করে দিয়েছে তাদের সহজে ব্যবসা শুরু করতে পারে সো এগুলো কিছু শুনেছি মানে আমরা কিন্তু প্রস্তাবনা দিয়েছি আমাদের ইনভেস্টমেন্ট পজিশন ইমপ্লিমেন্টেশনটাই হবে হচ্ছে সবচেয়ে বড় ইমপ্লিমেন্টেশন ইজ অলওয়েজ আ চ্যালেঞ্জ অফকোর্স কিন্তু আপনার জিনিসটা হলো কি ফার্স্ট এন্ড ফরমোস্ট আইডেন্টিফাইং দ্য প্রবলেম ইজ দ্য বিগ ফার্স্ট থিং না বাট একই সাথে জাস্ট টু শেয়ার মানে মাই ভিউ এইখানে যে একই সাথে আরেকটা যেটা জিনিস আমার কাছে মনে হয় যে আমরা যখন ওয়েন উই ট্রাই টু ডিল উইথ ব্যুরোক্রেসি আমরা অনেক সময় পুরো ব্যুরোক্রেসিটাকে না একটা ইভিল বা একটা এনিমি হিসেবে দেখার চেষ্টা করি ফরগেটিং দ্যাট উইদিন দ্য ব্যুরোক্রেসি অ্যাটলিস্ট ওইখানেও তো আপনার এই জেনারেশনাল ডিভাইড আছে ওইখানেও তো হচ্ছে গিয়ে আপনার ব্যুরোক্রেটিক এন্টারপ্রেনারশিপের ব্যাপার আছে ওইখানেও তো দেয়ার আর পিপল প্রবাবলি অ্যাট দ্য লোয়ার লেভেল ডেপুটি সেক্রেটারি অর মানে বিলো লেভেলে দে ওয়ান্ট দ্যাট ডিরেগুলেশন
যেটা আপনি চাচ্ছেন সেটাই হয়তো তারা চাচ্ছে, বিকজ দে অলসো ওয়ান্ট টু হ্যাভ মোর রেসপন্সিবিলিটি ইন আদার কেসেস। আমার মনে হয় ওয়ান অফ দ্য থিং দ্যাট উই মানে মেক দ্য মিস্টেক দ্যাট আমরা এই ডিস্টিংশনটা করতে ভুলে যাই, এবং যখন আমরা হোলসেল একটা অ্যাটাক শুরু করি ব্যুরোক্রেসির উপরে, তখন এই লোকটা যার হয়তো ইন্টারেস্টেড ছিল টু বি পার্টনার উইথ ইন ডিরেগুলেশন, তারও হচ্ছে সে গোষ্ঠী স্বার্থের কাছে হি বিকাম পার্ট। একটা গোষ্ঠীকে হোলসেল অ্যাটাক করার কোনো মানে আই ডোন্ট থিঙ্ক উচিত না, বিকজ একটা গ্রুপের মধ্যে অনেক ধরনের মানুষ থাকে। অনেক ব্যুরোক্রেট দেখবেন প্রোগ্রেসিভ, দে আর দেয়ার টু সার্ভ। সো এখানে আই গেস ঢালাওভাবে, বাট সিস্টেমিক যে প্রবলেমটা আছে এটাকে আপনার যদি ডিল করতে হয়, ইউ নিড সিরিয়াস ডিরেগুলেশন, এবং এটা আপনার ইন্টেনশন নিয়ে যেতে হবে, যেটা আমরা বিএনপি বলছি, বিকজ দিস ইজ দ্য ওয়ে আউট। নাহলে আপনার জনগণকে সেবা দিতে পারবেন না। ইভেনচুয়ালি কিন্তু জনগণকে সার্ভিস ডেলিভারি ইজ দ্য বিগেস্ট আমাদের গোল ফর এনি গভর্নমেন্ট। দ্য গোল ইজ সার্ভিস ডেলিভারি। সার্ভিস ডেলিভারি পৌঁছাতে না পারেন, জনগণ কিন্তু এটাকে আর মানে দে ওয়ন্ট বি হ্যাপি। সো আপনার পুরো জিনিসটা হচ্ছে কি এখানে মূল জিনিস। এবং আই থিঙ্ক এই যে মাইন্ডসেটগুলো, মানে ব্যুরোক্রেসির মতো একটা মাইন্ডসেট থাকে অ্যাজ ওয়েল, ঠিক আছে? এইগুলো ওভারনাইট চেঞ্জ হবে না, হ্যাঁ, কিছু কিছু জায়গায় থাকে, হ্যাঁ। সো এগুলো সহজে চেঞ্জ, বাট গ্র্যাজুয়ালি হবে। বাট জিনিসটা আমরা প্রসেসটাকে শুরু করছি কিনা এবং এটাকে আইডেন্টিফাই করতে পারছি না। এখানেও একটা ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটির একটা ব্যাপার আছে। মেবি দিস ইজ ওয়্যার মানে আমরা ব্যুরোক্রেসির যে পারফরমেন্স সেটার ইভ্যালুয়েশন অ্যান্ড হচ্ছে কি আপনি তখন যেটা বলছিলেন যে আমরা যদি পলিটিক্সের মেরিট বেসের কথা বলি, অফকোর্স ওয়াই নট, অর পারফরমেন্স বেসড পলিটিক্সের কথা বলি, সো ব্যুরোক্রেসি তো সেই জিনিসটা তো ইনহেরেন্ট একটা জিনিস হিসেবেই আসার উচিত, যেটাকে হচ্ছে হয়তো আমরা যখন মেরিট বেসড সোসাইটি আপনি করতে চান না, সব জায়গায় ইট হ্যাজ টু বি মেরিট বেসড, তাই না? কোনো জায়গা তো আর আলাদা করে দেখার কোনো স্কোপ নাই। আর যেটা হয় যে সিস্টেমিক যে প্রবলেমসগুলো আছে এটাকে আপনার সময় দিতে হবে, কিন্তু আপনি একটু কিপ ওয়ার্কিং অ্যাট ইট, হ্যাঁ, এবং আপনার ইন্টেনশনটা থাকতে হবে। সো আই থিঙ্ক দ্যাটস প্রবলি ইট। আমি জাস্ট আপনাকে যে সিম্পল কয়েকটা জিনিস, আমরা ইউথদের পার্সপেক্টিভ নিয়ে কথা বললাম, ভবিষ্যতে যেই দল, আমি যদি খুব জেনারিকভাবে প্রশ্নটা করি এইভাবে, যে দলই ক্ষমতায় আসুক রাষ্ট্র পরিচালনার জন্য, তার জন্য আপনি সবচেয়ে মেজর চ্যালেঞ্জ আসলে কী দেখেন? মেজর কোন জায়গাগুলোতে হচ্ছে গিয়ে তাকে তার প্রায়োরিটি লিস্টে কোনটা থাকা উচিত, বা কোন জায়গাগুলো সবচেয়ে বড় কনসার্ন হিসেবে আসবে? দেখেন, 15 বছরের অর্থনীতির যে অবস্থা হয়েছে, ইট হ্যাজ টু বি আ প্রায়োরিটি। মানে এই জিনিসটাকে আবার গুছিয়ে আনা। আমরা যে ট্র্যাজেক্টরিতে ছিলাম 15 বছর আগে, ওই ট্র্যাজেক্টরিতে আমাদের আসতে হবে, কিন্তু আমাদের ট্র্যাজেক্টরি ওয়াজ গুড, ওই ট্র্যাজেক্টরিতে আসতে হবে গ্রোথ ইয়ের দিকে। আরেকটা হলো টু ইনশোর ইকোনমিক গ্রোথের সুফল যেন সবাই পায়, সকল শ্রেণীর মানুষ পায়, এটা যেন আবার এক জায়গায় কুক্ষিগত না হয়ে যায়। সো দিস ইজ সামথিং দ্যাট ইজ প্রায়োরিটি, শুড বি আ প্রায়োরিটি ফর দ্য নেক্সট গভর্নমেন্ট। এবং there has to be equitable distribution of wealth, and of course another হচ্ছে কি জাস্টিস, ন্যায় বিচার, যেখানে যেটা ওয়ান অফ দ্য, আপনি দেখুন গত 15 বছর জুডিশিয়ারিকে কিন্তু সরকার was used as a weapon, তো এই ওয়েপনাইজেশনটা যেন আর না হয়। বাট ইকোনমি ইজ এ ক্রিটিক্যাল ইস্যু, কারণ এখানে জনগণের কি বলবো রুজি রুটির বিষয় আছে, তাদের ওয়েলফেয়ারের বিষয় আছে, কাজে এখানে আপনার মানে নজর দিতে হবে। হাউ টু বেসিক্যালি আবার ইকোনমিকটাকে আবার রিস্ট্রাকচার করে রিকভার করে ইউ মেক আ বেসিক্যালি ডেমোক্রেটিক ইকোনমিক মডেল, যেটা কি সময় ডেমোক্রেটিক ইকোনমি, সেখানে সকল ইকুয়াল অপরচুনিটি থাকবে এবং ইকোনমিক গ্রোথের সকল মানে বেনিফিট যেন সকল শ্রেণী পেশার মানুষ পায়। লাস্ট কোয়েশ্চেন, এবং একই সাথে অনেকে যেটা বলছেন যে এই চ্যালেঞ্জগুলো আসলে এত বিশাল চ্যালেঞ্জ যে ইফ এটাকে যদি অ্যাটলিস্ট সামান্য ভালোভাবেও যদি আমরা এটাকে ডিল করতে না পারি, দেন অ্যানাদার রেভলিউশন ইজ কামিং, অ্যানাদার আপরাইজিং। ডু ইউ থিঙ্ক দ্যাট ওই লেভেলের ডেঞ্জার কি আসলেই আমাদের জন্য ওয়েট করছে? দেখেন, আমরা যদি যারা কিছু, আমি কিন্তু প্রথমে বলেছি, আমরা যারা রাজনীতি করি, আমরা জনগণের আকাঙ্ক্ষা বুঝতে না পারি, আমাদের জন্য বিপদ আছে। সো তাদের জিনিসটা আকাঙ্ক্ষাটা বোঝাটা হচ্ছে আমাদের মূল কাজ। এবং যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, সরকার গঠন করবে, ইট উইল বি চ্যালেঞ্জিং জব ফর দেম, নো ডাউট। সেটা আমার দল হোক আর যাই হোক, কিন্তু দ্য কি পয়েন্ট যেটা আমি বললাম, মানুষ আকাঙ্ক্ষাটা বুঝতে হবে, অ্যাসপিরেশনসগুলো বুঝতে হবে, সেটাকে মূল্য দিতে হবে। এবং আমি যেটা বললাম, ইকোনমি উইল বি আ প্রায়োরিটি, অ্যান্ড অলসো জাস্টিস, ন্যায় বিচার,
আই থিঙ্ক যে সমাজে ন্যায় বিচার থাকে না সেই সমাজ অগ্রসর হওয়ার চান্সেস খুবই কম। সো দিস উইল বি দ্য প্রায়োরিটিস। এবং আরেকটা জিনিস আমি বলি, মানুষের ফ্রিডম অফ স্পিচ, মত প্রকাশের স্বাধীনতা, তাহলে তো আমরা পলিটিক্যাল ডোমেইনেও চলে আসতেছি আর কি। না, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, সেটা আই থিঙ্ক দিস ইজ দ্য লেসন ফ্রম লাস্ট 15 years এই সময় থেকে, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং একে অপরের মতের প্রতি শ্রদ্ধা থাকবে। আই থিঙ্ক দিজ আর ভেরি ক্রুশাল ম্যাটার্স। ইসরাফিল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেকক্ষণ সময় দিলেন আমাদের। বাট আই থিঙ্ক আমার মনে হয়, আমি আই ডোন্ট নো ওয়েদার ইউ হ্যাভ এনজয়েড ইট, আই রিয়েলি এনজয়েড ইট। আই থিঙ্ক উই হ্যাভ আ good conversation on different issues. So I thoroughly enjoyed it. থ্যাংক ইউ সো মাচ, এবং আপনাকে সময় দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা যেমন এই কথোপকথনটা এনজয় করেছি থরলি, আশা করি যে আপনারাও আমাদের সাথে থেকে পুরো জিনিসটাকে এনজয় করেছেন। আমরা এটাও বুঝতে পারছি আমাদের চ্যালেঞ্জগুলো কি, কোন জায়গাগুলোতে ফোকাস করা উচিত, কতখানি করতে পারবো আমরা সেটা সময় বলে দেবে। বাট যদি আমরা সবাই, সকল রাজনৈতিক দল এই ধারণাগুলো বা ইস্যুগুলোকে সামনে নিয়ে যথাযথভাবে আমরা এগুলোকে অ্যাড্রেস করতে পারি, তাহলে খুব সম্ভবত গণতন্ত্রের দিকে আমাদের যে যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি সেটা সুফল আমরা দেখতে পাবো।